আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালার পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম তোমাদের জন্য থার্মোডায়নামিক্সের বেসিক পার্ট নিয়ে। তোমরা জানো যে ইতিমধ্যে আমাদের ফ্রি ক্লাসগুলো সাধারণত থার্মোডায়নামিক্সের উপরে হয়ে গেছে। গত প্রায় ২-১ মাস আগে। আবারও এটা রিপিট করার জন্য যাতে করে তোমরা খুব ভালোভাবে বেসিকটা কমপ্লিট করতে পারো। এই কারণে আমাদের এগুলো করা। তো তোমাদের উপর আমার বিশ্বাস আছে যে তোমরা এই বেসিক কনসেপ্ট ক্লিয়ার গুলো করতে পারবা। তো যারা এই ক্লাসটা করতেছো তারা অবশ্যই খুবই মনোযোগিতার সাথে করবা। আর ক্লাসটা মূলত কাদের জন্য? যারা ডুয়েট অ্যাডমিশন, জব প্রিপারেশন এবং যারা পলিটেকনিক একাডেমিক শাখায় আছে তাদের জন্য। সুতরাং তোমরা ক্লাসটাকে সেভাবেই মোটিভেট করো অ্যান্ড আমি তোমাদের বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার করার চেষ্টা করব সবসময়। তো আমি তোমাদের হচ্ছে এই যে বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার করব বিভিন্ন বইয়ের থিওরিটিক্যাল পার্ট গুলো আজকে। তো আমরা অপটিমাম বইয়ের আমরা প্রাথমিক যে আলোচনাগুলো আছে, আমার হোয়াইট বোর্ডে ইতিমধ্যে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, বাট এটা আমি পরে আলোচনা করতেছি। প্রাথমিক যে আলোচনা সেটা হচ্ছে থার্মোডায়নামিক্স মূলত কি? অর্থাৎ যে বিদ্যায় সাধারণত তাপ এবং তাপগতি নিয়ে আলোচনা করা হয় তাকে মূলত বলা হয় থার্মোডায়নামিক্স। হ্যাঁ, তো তাপের সংজ্ঞাটা যদি বলি, তাপ লেখো, তাপ কি বা তাপের সংজ্ঞা? তাপ হলো এক প্রকার অদৃশ্য শক্তি যা সাধারণত আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগ্রত করে, তাই হচ্ছে কি তাপ। এছাড়া আরো বিভিন্নভাবে ডিসক্রিপশন করা যায়। যার প্রভাবে কোনো বস্তু ঠান্ডা বা গরমের অনুভূতি জাগ্রত করে তাকেই বলা হয় তাপ। এরপরে এই তাপটা বিভিন্ন একক রয়েছে, তাপের একক রয়েছে। এর ডিফারেন্ট তাপের এককগুলো হচ্ছে ক্যালোরি থাকে, কিলোগ্রাম, কিলো ক্যালোরি থাকে, মানে ক্যালোরি হচ্ছে ছোট একক, কিলো ক্যালোরি হচ্ছে বড় একক। এরপরে থাকে হচ্ছে ব্রিটিশ তাপীয় একক বা BTU। এরপরে থাকতে পারে হচ্ছে CHU। এরপরে হচ্ছে তাপের আন্তর্জাতিক পদ্ধতি রয়েছে, এটাকে বলা হয় SI ইউনিট। আর এছাড়াও রয়েছে সেন্টিগ্রেড তাপীয় একক, অর্থাৎ তাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক দেখানো হয়েছে। তো আমাদের ফাইনালি যে আলোচনাটা হচ্ছে তাপের বিভিন্ন একক রয়েছে। প্রথমে আমি বলছি তাপের একক হচ্ছে ক্যালোরি। তো ক্যালোরিকে সাধারণত প্রকাশ করা হয় সি দ্বারা। আচ্ছা, CGS এটা হচ্ছে মূলত সিজিএস পদ্ধতিতে ক্যালোরি, এটা হচ্ছে যে পদ্ধতিতে তাপের একক। সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি। সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি। 1 গ্রাম ভর বিশিষ্ট বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে, অর্থাৎ কোনো একটা বস্তুর পাতিলে 1 ডিগ্রি মানে 1 গ্রাম বিশুদ্ধ পানি রয়েছে, ওই পানির ভিতরে অন্য কোনো কিছু নাই, এরকম যদি বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি অর্থাৎ 15.4 হতে 15.5 পর্যন্ত, এটা হচ্ছে 1 ডিগ্রি বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে মূলত বলা হয় 1 ক্যালোরি। তোমাকে যদি বলে 1 ক্যালোরি কাকে বলে, তাহলে সিজিএস পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে 1 গ্রাম ভরের বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি পরিমাণ বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে শুধুমাত্র বলা হয় তাকে বলা হয় 1 ক্যালোরি। 1 ক্যালোরি সমান তাহলে আমরা কি বুঝলাম? আমরা এই জায়গাটাতে যদি দেখি 1 ক্যালোরি সমান হচ্ছে 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে কি করতে হয়? 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ানো, এটাই হচ্ছে ক্যালোরি। এরপরে বলা হচ্ছে কিলো ক্যালোরি। কিলো হচ্ছে 1000 গুণ। কিলো হচ্ছে কি 1000 গুণ, মানে ক্যালোরির চেয়ে বড় যেটা হবে সেটা হচ্ছে কিলো ক্যালোরি। তো কিলো ক্যালোরিটা এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে তাপের বৃহত্তর একক কিলোগ্রাম ক্যালোরি বা কিলো ক্যালোরি। 1 কিলোগ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে 1 কিলোগ্রাম, আগেরটাতে আমরা আলোচনা করেছি সিজিএস পদ্ধতিতে 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি পরিমাণ বাড়াতে, 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি পরিমাণ বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় 1 কিলো ক্যালোরি, 1 ক্যালোরি। আর এটাতে বলা হবে 1 কিলোগ্রাম, তাই না? তার মানে সিজিএস পদ্ধতিতে সাধারণত 1 কিলোগ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হবে 1 কিলো ক্যালোরি। অর্থাৎ এই জায়গাটা আমাদের কি 1 কিলোগ্রাম, তাহলে 1 কে
সি ডবল এল, অর্থাৎ 1 ক্যালোরি এটা হবে 1 কেজি গুণন হচ্ছে 1 সেন্টিগ্রেড। তো এটা যদি হয়ে থাকে তাহলে এটাকে বলা হবে 1 ক্যালোরি গ্রাম। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। তো আমাদের সিজিএস পদ্ধতি দুইটা, একটা হলো ক্যালোরি, কিলো ক্যালোরি। এখন এটাকে আমরা যদি ব্রিটিশ তাপীয় একক পদ্ধতিতে প্রকাশ করি, ব্রিটিশ তাপীয় একক পদ্ধতি, ব্রিটিশ তাপীয় একক হচ্ছে বিটিইউ, ব্রিটিশ থার্মাল ইউনিট। বিটিইউ এর পূর্ণরূপ কি? ব্রিটিশ থার্মাল ইউনিট। তো এই ব্রিটিশ থার্মাল ইউনিটকে বলা হয় কি? ব্রিটিশ তাপীয় একক। এটা সাধারণত এফপিএস পদ্ধতিতে হয়। ব্রিটিশ হচ্ছে কি? এফপিএস পদ্ধতিতে। অর্থাৎ আমাদের কি হবে? এফপিএস পদ্ধতিতে তাপের একক ব্রিটিশ তাপীয় একক বা সংক্ষেপে বলা হয় বিটিইউ। তার মানে 1 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা, 1 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ফারেনহাইট বৃদ্ধি করলে বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় 1 বিটিইউ। তার মানে হচ্ছে কি 1 বিটিইউ, ব্রিটিশ থার্মাল ইউনিট। এটা হচ্ছে কি? এই যে 1 বিটিইউ সমান হচ্ছে 1 পাউন্ড। 1 পাউন্ড কি বলছে? 1 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা বাড়াতে হবে, 1 পাউন্ড। অর্থাৎ আমাদের 1 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ফারেনহাইট বাড়বে, অর্থাৎ 1 ফারেনহাইট এফ বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে 1 বিটিইউ বলা হয়। এটা হচ্ছে আমাদের ব্রিটিশ তাপীয় একক। এখন এই ব্রিটিশ তাপীয় একক গেল, এরপরে আছে 1 বিটিইউ সমান আমরা লিখলাম। এরপরে ব্রিটিশ তাপীয় এককের বা এফপিএস পদ্ধতির বৃহত্তম একক হচ্ছে কি 1 থার্ম। থার্ম হচ্ছে কি 1000। যেমন আমরা ওটাতে দেখলাম 1 ক্যালোরি 1 গ্রাম 1 সেন্টিগ্রেড, পরেরটা হচ্ছে 1 কিলো ক্যালোরি, তার মানে কিলো 1000, তার মানে ওটা হচ্ছে গ্রামটা কেজিতে হবে। সেম প্রসিডিওর 1 বিটিইউতে 1 পাউন্ড ইনটু 1 ফারেনহাইট তাপমাত্রা বাড়াতে, আর এই জায়গায় থার্ম হবে 1000। কি হবে? 1000। তার মানে এফপিএস পদ্ধতিতে তাপের বৃহত্তম একক হচ্ছে থার্ম। 1000 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা বাড়াতে যে 1000 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট বাড়াতে, 100 ডিগ্রি ফারেনহাইট বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে সাধারণত 1 থার্ম বলা হয়। তাকে কি বলা হয়? 1 থার্ম। তাহলে 1 থার্ম সমান হচ্ছে 1000 বিশুদ্ধ তাপ, 1 থার্ম সমান হচ্ছে 1000 গুণন হচ্ছে কি হবে? 100 ডিগ্রি, 100 ফারেনহাইট, 100 ফারেনহাইট বাড়াতে হবে। 1 থার্ম সমান হচ্ছে 1000 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা, 1000 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে মূলত বলা হয় 1 থার্ম। এরপরে সিএইচইউ, এটাও হচ্ছে আমাদের এপিএস পদ্ধতিতে। তো 1 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হবে কি সেন্টিগ্রেড। 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় 1 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রায়, বাট এটা হচ্ছে সেন্টিগ্রেডে যদি বাড়ানো যায় তখন সিএইচইউ বলা হয়। তাপের আন্তর্জাতিক একককে আমরা বলি যে এসআই একক বা এসআই ইউনিট বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে ইউনিট, এটাকে বলা হয় আন্তর্জাতিক পদ্ধতিতে তাপ, শক্তি ও কাজ। তাপ, শক্তি ও কাজ। তাপ হচ্ছে হিট আর হচ্ছে শক্তি এনার্জি, অ্যান্ড ওয়ার্ক হচ্ছে কাজ। একই এককে পরিমাপ করা হয়। এই একক হচ্ছে জুল, এর একক হচ্ছে জুল। তো 1 জুল তাপমাত্রা, 1 জুল সমান হচ্ছে 1 নিউটন বল এন ইন্টু 1 মিটার দূরত্ব, এটাই হচ্ছে জুল বা ফোর্স। অর্থাৎ এখানে এই জায়গাটাতে আমি বোঝাই। তাহলে 1 জুল, এই যে 1 জুল, এই যে 1 জুল, এটাকে এই 1 জুল সমান আমরা হচ্ছে কি লিখতে পারি 1 নিউটন ইন্টু 1 মিটার দূরত্ব, 1 মিটার।
দূরত্ব, এই যে এটা, তো এটা হচ্ছে আমাদের জুল, এসআই এককের এটা হচ্ছে জুল। তো আমরা 1 ক্যালোরি অনেক সময় কনভার্ট যখন করি, 1 ক্যালোরি সমান কত জুল? 1 ক্যালোরি সমান 4.2 জুল হয়, মনে রাখো। 1 ক্যালোরি সমান 4.2 জুল। 1 কিলো ক্যালোরি সমান 4200 জুল বা 4.2 জুল। তাহলে 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল যদি হয়, তাহলে 1 কিলো ক্যালোরি, এটা যদি হয় 1 কিলো ক্যালোরি, তাহলে সেম কন্ডিশন, এটা 1000 দ্বারা গুণ করলে 4200 হয়, বা এটাকে আমি 4.2 কিলো ক্যালোরি বলতে পারি। তো তোমরা এই জায়গাগুলোতে অবশ্যই ভালো করে ফোকাস করো, যাতে করে তোমাদের মানে এই জিনিসগুলা মূলত মনে থাকে। যেন শুধু ক্যালোরি লিখলে 4.2 জুল, আর যদি এই পাশে কিলো ক্যালোরি রেখে থাকি তাহলে ওই পাশে 4.2 কিলো ক্যালোরি। তো মোটামুটি এই হচ্ছে আমাদের এই যে আমাদের আন্তর্জাতিক যে পদ্ধতি তাপের বিভিন্ন একক, এগুলো হচ্ছে তাপের একক। তার মানে আমরা শিখলাম হচ্ছে কি, তাপের একক হচ্ছে মানে এসআই পদ্ধতিতে রয়েছে, সিজিএস পদ্ধতিতে রয়েছে, এপিএস পদ্ধতিতে রয়েছে, তাই না? তো আমাদের এই যে কয়টা রয়েছে, মোটামুটি 6টা অংশ রয়েছে। এই 6টা অংশ তোমরা হচ্ছে মনে রাখবে। সিজিএস পদ্ধতিতে কোনটা রিভিউ করতেছি, জাস্ট 1 মিনিটের রিভিউ। সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে সাধারণত আগে হচ্ছে ক্যালোরি। 1 ক্যালোরি বিশুদ্ধ পানি, 1 ক্যালোরি পরিমাণ বিশুদ্ধ 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে সাধারণত 1 ক্যালোরি বলা হয়। তারপরে হচ্ছে কিলো ক্যালোরি, 1 কিলোগ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে সাধারণত 1 কিলো ক্যালোরি বলা হয়। এপিএস পদ্ধতিতে সাধারণত কি রয়েছে, বিটিইউ, কি রয়েছে, বিটিইউ বা ব্রিটিশ থার্মাল ইউনিট, অর্থাৎ 1 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা, 1 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা আমাদের হচ্ছে কি 1 ফারেনহাইট বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে সাধারণত 1 বিটিইউ বলা হয়। আর থার্ম হচ্ছে বিটিইউ, অর্থাৎ এপিএস পদ্ধতির সবচেয়ে বড় একক বা বৃহত্তর একক। এটা হচ্ছে 100 আমাদের যে 1000 গ্রাম বিশুদ্ধ পানির, 1000 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে মূলত বলা হয় 1 থার্ম। আর সিএইচ এই পদ্ধতিতে সাধারণত 1 গ্রাম বিশুদ্ধ পানি, 1 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় সিএইচইউ। আর হচ্ছে এসআই পদ্ধতিতে সাধারণত, এসআই পদ্ধতিতে তাপ, কাজ এবং শক্তিকে একই ইউনিটে কাজ করা হয়। অতএব হচ্ছে 1 জুল ইজুকাল টু 1 নিউটন ইনটু হচ্ছে লম্ব দূরত্ব বা মিটার। তো এইটাকে আমরা জানি যে 1 জুল হচ্ছে 1 ক্যালোরি ইকুয়াল হচ্ছে 4.2 জুল, অথবা 1000 ক্যালোরি সমান হচ্ছে বা 1 কিলো ক্যালোরি সমান হচ্ছে 4.2 কিলো ক্যালোরি বা মানে তো কিলো জুল। তো এই জিনিসগুলোকে আমাদের যদি বোঝা হয় তাহলে আমরা এখন পরবর্তী যেই তাপের বিভিন্ন এককের মাঝে সম্পর্কগুলো আমরা দেখাতে পারি। তো এগুলো হচ্ছে আমরা দেখি। তো এখানে এটা জানার আগে আমাদের এই অংশটা আগে জানতে হবে। অংশটা দেখো, আমরা সাধারণত তাপের এখানে বয়েলের সূত্রকে কাজ করছি। বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং গেলোসিকের সূত্র। থার্মোডাইনামিক্সে এই 3টা সূত্র আমাদের মেইন সূত্র, বা এই 3টা সূত্রকে লক্ষ্য রেখে আমাদের অধিকাংশ কাজগুলো হয়ে থাকবে। এটার মূল সূত্র যেটা রয়েছে, তো ভিটি, আচ্ছা এটাকে আমি এভাবে না রাখি, এটাকে যেভাবে আছে আমি এইভাবে মূলত আগে তোমাদের বোঝানোর যে, আচ্ছা যাই হোক, এখানে দেখো বয়েলের সূত্র বৈশিষ্ট্য হচ্ছে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ টেম্পারেচার কনস্ট্যান্ট। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে
তাহলে তোমরা এই জায়গাগুলোতে কোনটা কনস্ট্যান্ট রয়েছে এটা তোমাদের দেখতে হবে। তোমরা এই জায়গাটা লক্ষ্য করো, তাহলে তোমরা এই জায়গাটা বুঝতে পারবে P1 V1 T1, তারপরে হচ্ছে এটা কি P2 V2 T2। তো মেইনলি আমাদের যেটা কনস্ট্যান্ট থাকবে সেটা চলে যাবে। যেমন এখানে আমার রয়েছে হচ্ছে মানে টি কনস্ট্যান্ট, যদি টি কনস্ট্যান্ট রাখি, মানে টি কনস্ট্যান্ট মানে হচ্ছে ওটা থাকবে না, ভেনিশ। তো তখন আমার এটা হয় P1 V1 ইকুয়াল টু P2 V2। তো P2 V2 তার মানে হচ্ছে আমার মানে এই জায়গাতে মানে V হচ্ছে তার ব্যস্ত অনুপাতিক। ব্যস্ত অনুপাতিক মানে কি 1 ডিভাইডেড যখনই V থাকবে কোনো কিছু, যখন P মানে ব্যস্ত অনুপাতিক হচ্ছে 1 ডিভাইডেড V। এই যে এখানে V সমানুপাতিক T, এটাকে বলা হয় সমানুপাতিক, কারণ এখানে 1 নাই, তার উল্টা এটাও সমানুপাতিক। অর্থাৎ বয়েলের সূত্রটা ডিফারেন্ট, এটা হচ্ছে ব্যস্ত অনুপাতিক। অর্থাৎ এর যদি চাপ বাড়ে তো আয়তন কমবে, আর যদি আয়তন কমে তো চাপ বাড়বে। তো এই সূত্রটাকে তোমাদের ফোকাস করতে হবে। এই জায়গায় কনস্ট্যান্ট হচ্ছে টি, বয়েলের সূত্রে কনস্ট্যান্ট হচ্ছে টি, আর এটা হচ্ছে ডিফারেন্ট একটা সূত্র। এরপরে রয়েছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র হচ্ছে ভি সমানুপাতিক টি, এখানে হচ্ছে পি কনস্ট্যান্ট থাকবে। প্রথমের সূত্রটা হচ্ছে বয়েলের, তারপর হচ্ছে চার্লসের, তারপরে হচ্ছে গেলুসেকের সূত্র। তো বয়েলের হচ্ছে টি আর চার্লসের হচ্ছে পি, এই হলো হচ্ছে টিপি। টিপি আর এই যে আমরা টিপি লিঙ্ক রাউটার জানি, তাহলে এগুলোকে টেকনিক্যালে তোমরা মনে রাখতে পারো যে টিতে হচ্ছে কি টি কনস্ট্যান্ট টেম্পারেচার, আর পিটা হচ্ছে পরে চার্লসের, পিটা হচ্ছে কনস্ট্যান্ট, আর গেলুসেকের হচ্ছে ভি কনস্ট্যান্ট। তাহলে পি ব্যস্ত সমানুপাতিক 1 ডিভাইডেড ভি, চার্লসের সূত্র হচ্ছে ভি সমানুপাতিক টি, আর গেলুসেকের সূত্র হচ্ছে পি সমানুপাতিক টি। এই প্রসিডিউরগুলো যদি তোমরা মনে রাখো তাহলে আমি আশাবাদী যে তোমাদের ভুল হবে না। এটা হচ্ছে বোঝানোর একটা সহজ ওয়ে বললাম, প্রপারলি কোনো নিয়ম না। তো তোমাদের এই জায়গায় কি হবে তাহলে, যখন কোনো তাপ স্থির থাকে, যখন তাপ স্থির থাকে তখন একক ভরের গ্যাসের চাপ তার আয়তনের ব্যস্ত অনুপাতিক। একক ভরের গ্যাসের চাপ, একক ভরের গ্যাসের চাপ কি হবে, তার আয়তনের সাথে ব্যস্ত অনুপাতিক। এটা হচ্ছে আয়তন বা ভলিউম, পি হচ্ছে প্রেসার, তার হচ্ছে ব্যস্ত অনুপাতিক। অর্থাৎ তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে একক ভরের আয়তনের কোনো বস্তুর কি চাপ মানে কি হবে, তার ব্যস্ত অনুপাতিক হবে, আয়তনের ব্যস্ত অনুপাতিক। আর চার্লসের সূত্রটা হচ্ছে কি, যখন চাপ স্থির থাকে, যখন চাপ কি চাপ প্রেসার কনস্ট্যান্ট থাকে, তখন তখন হচ্ছে কি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তাপমাত্রার সাথে সমানুপাতিক। নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভর মানে ভি হচ্ছে কি নির্দিষ্ট থাকবে, তো ওইটা কনস্ট্যান্ট থাকবে নির্দিষ্ট ভরের তাপমাত্রার সাথে ব্যস্ত অনুপাতিক। তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে, এটা চার্লসের সূত্র অনুযায়ী, আর তাপমাত্রা যদি কমে তাহলে আয়তনও কমবে। এইটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র। আর গেলুসেকের সূত্র হচ্ছে ভলিউম বা আয়তন যদি স্থির থাকে তবে এর প্রেসার তাপমাত্রার সাথে ব্যস্ত অনুপাতিক। তাপমাত্রা বাড়লে প্রেসার বাড়বে, তাপমাত্রা করলে প্রেসার কমবে। এই হচ্ছে আমাদের বয়েল এবং চার্লস ও গেলুসেকের সূত্র। তো তোমাদের এই জায়গাগুলো অবশ্যই মেনটেন করতে হবে, জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট। তো মেইনলি আমাদের এখানে পরের যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে সিস্টেম কত প্রকার ও কি কি। সিস্টেম মূলত আমাদের 3 প্রকার। সিস্টেম হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে ক্লোজ সিস্টেম, ওপেন সিস্টেম এন্ড আইসোলেটেড সিস্টেম। তো ক্লোজ সিস্টেম যেটা, এই ক্লোজ সিস্টেমটা একটা বড় বৈশিষ্ট্য রয়েছে, এ হচ্ছে মানে আবদ্ধ অবস্থায় থাকে। এনার্জি যেটা অর্থাৎ শক্তি আমরা প্রয়োগ করি ক্লোজ সিস্টেম অবস্থায়, এনার্জিটা আউট হয়ে যায়। এখানে এনার্জি প্রবেশ করে এবং এনার্জি আবার বের হয়ে যায়। তো এইটাতে তোমরা হচ্ছে এটা অপটিমাম বই 97 পেজে দেখতে পাবে। এটার বৈশিষ্ট্যটা কি, যে আবর্তনী রয়েছে এই আবর্তনীর তাপ ও কাজ, অর্থাৎ এটা হচ্ছে
তাপ অর্থাৎ হিট আর হচ্ছে ওয়ার্ক। এই যে তাপ আর কাজ হচ্ছে আমাদের সীমানা অতিক্রম করতে পারে, এটা কি সীমানা অতিক্রম করতে পারে, কিন্তু ভর সীমানা অতিক্রম করতে পারে না, সেটাকে বলা হবে ক্লোজ টাইপ সিস্টেম। তো এটা হচ্ছে নো মাস ট্রান্সফার, এটাকে বলা হবে নো মাস ট্রান্সফার, নো মাস ট্রান্সফার ট্রান্সফার। তো কি আবারও বলি, অর্থাৎ এটা এনার্জি দিব, এনার্জির ফলাফল আমরা পাবো, বাট এটার হচ্ছে আয়তন বা নো মাস ট্রান্সফার ফলো করবে। এটাতে কাজ এবং হচ্ছে তাপ এই বর্ডার বা আবষ্টনী অতিক্রম করতে পারবে, কিন্তু এর আয়তন কি হবে না, এর যে ভিতরে কাজ অর্থাৎ সীমানা অতিক্রম করতে পারে, কিন্তু এর ভরটা সীমানা অতিক্রম করতে পারে না, সেটাকে বলা হবে ক্লোজ সিস্টেম। এরপরে হচ্ছে ওপেন সিস্টেম। ওপেন সিস্টেমের সেম জিনিসই, অর্থাৎ কাজ, তাপ এবং ভর এগুলো কি করতে পারে, খোলা আবষ্টনী অর্থাৎ বের হতে পারে, সেটাকে বলা হবে কি, এটাকে ওপেন সাইজ ওপেন সিস্টেমও বলা যেতে পারে, মানে ওপেন টাইপ সিস্টেম বলে। মাস আউট হতে পারে, মাস এটা মাস আউট হতে পারে এবং মাস ইনও হতে পারে, এটা ইন হবে, এটা। আর আইসোলেটেড সিস্টেম, নো মাস ট্রান্সফার, নো এনার্জি ট্রান্সফার, অর্থাৎ এটা হচ্ছে কি তোমাদের কোনো স্বয়ংসম্পূর্ণ আবষ্টনী, এটা হচ্ছে আমাদের কাজে লাগে স্বয়ংসম্পূর্ণ আবষ্টনী। এই আবষ্টনীতে যে আবষ্টনীর তাপ, কাজ ও ভর কোনোটি সীমানা অতিক্রম করতে পারে না, তাকে বলা হয় সাধারণত আইসোলেটেড সিস্টেম। তো তোমাদের জন্য এগুলো তিনটাই খুবই গুরুত্বপূর্ণ। সিস্টেম তাহলে কত প্রকার? সিস্টেম আমাদের হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ক্লোজ টাইপ সিস্টেম, ওপেন সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। ওপেন ক্লোজ সিস্টেমে সাধারণত কি তাপ ও কাজ তার আবশ্যনী অতিক্রম করতে পারে, কিন্তু ভর অতিক্রম করতে পারে না। আর ওপেন সিস্টেমে সাধারণত তাপ, কাজ এবং ভর সবকিছুই অতিক্রম করতে পারে বা নির্দিষ্ট আবষ্টনী অতিক্রম করতে পারে। আর আইসোলেটেড সিস্টেম হচ্ছে আমাদের এই অংশে কোনো কিছু, এটা আদর্শ একটা সিস্টেম যে সিস্টেমে তাপ, কাজ ও ভর কোনোটাই অতিক্রম করতে পারে না। এটা আমাদের জন্য থার্মোডাইনামিক্সে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে ট্রু নিয়ম বলা হয়। আর এইটা হচ্ছে আমাদের মূলত সিস্টেম কত প্রকার কি কি। দেন এখানে আমাদের তাপগতিবিদ্যার সূত্র রয়েছে। তাপগতিবিদ্যার সূত্র সাধারণত কত প্রকার হয়ে থাকে? তিন প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে তাপগতিবিদ্যার জিরুত ল। কি হচ্ছে? জিরুত ল। জিরুত ল থার্মোডাইনামিক, যখন দুটি বস্তু একটি তৃতীয় বস্তুর দ্বারা তাপীয় সাম্যতা বা ভারসাম্যে আসে, তখন তাকে বলা হয় প্রত্যেকে তাপের ভারসাম্যতায় রাখে। অর্থাৎ যখন দুইটি বস্তু রয়েছে, এই দুইটি বস্তু যখন কোনো তৃতীয় বস্তুর মাধ্যমে তাপের ভারসাম্যতা আসে, তখন এই জিনিসগুলোকে বলা হবে কি, এটাকে বলা হবে জিরুত ল। জিরুত ল, ধরো এখানে হচ্ছে 5 ডিগ্রি সেন্টিগ্রেড আর এখানে রয়েছে হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। দেন এখানে যখন আমরা 8 ডিগ্রি বা 9 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা কোনো বস্তু যখন দিব, তখন এই তৃতীয় বস্তুর সংস্পর্শে আসার ফলে এই বস্তু দুটা যখন আমাদের তাপের ভারসাম্যতা রাখবে, তখন এটাকে বলা হবে জিরুত ল। তার মানে এক কথায় সে, যখন কোনো দুটি বস্তুর সংস্পর্শে তৃতীয় কোনো বস্তু এসে তার তাপমাত্রার কি তাপীয় ভারসাম্য আসে, তখন তাকে বলা হয় জিরুত ল। এরপরে বলা হয় তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা জানি যে জুলের মধ্যে তাপ শক্তি তার যান্ত্রিক শক্তিতে অথবা যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হতে পারে, তখন এটা সর্বদাই কি হয়? সমানুপাতিক হয়। তাপ শক্তি যান্ত্রিক শক্তি অথবা যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, এটাকে বলা হবে কি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো তাপগতিবিদ্যার যেহেতু দুটাই সমানুপাতিক, তার মানে আমরা এই যে কাজকে সমানুপাতিক কি করব? কিউ দ্বারা প্রকাশ করব। তো এটা হচ্ছে এখানে এই যে সমানুপাতিক তুলে দেওয়ার জন্য W = জে কিউ, জে কে বলা হয় জুলের সূত্র বা যান্ত্রিক তুল্যাঙ্ক। যান্ত্রিক তুল্যাঙ্ক এর একটা নির্দিষ্ট মান আছে। তো এই জায়গার আমাদের জন্য খুবই একটা
ভালো একটা জায়গা, যেটা আমরা বুঝলে আসলে আমাদের জন্য ম্যাথগুলো সহজ হবে। তো যান্ত্রিক তুল্যাঙ্ক কিউ ইজ ইকুয়াল টু আই এবং ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে, অর্থাৎ যে পরিমাণ কাজ সম্পন্ন করিলে যদি কিউ একক পরিমাণ তাপ উৎপন্ন হয় ওই কাজকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়। আবারও বলি, যে পরিমাণ কাজ সম্পন্ন করিলে একক পরিমাণ তাপ উৎপন্ন হয় ওই কার্যকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়। 1 ক্যালোরি সমান 4.2 জুল। 1 ক্যালোরি সমান আমরা জানি যে 4.2 জুল, 2 জুল। আচ্ছা, এই যে জুল, এটাকে আমরা যদি আর্গোতে কনভার্ট করি তাহলে 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার 7 যদি করি, এটা হয় আর্গোতে কনভার্ট, এ আর জি। ভালো করে মনে রাখবে যে 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল হয়, অথবা 4.2 জুল সমান হচ্ছে 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার 7 হলে এটাকে আর্গোতে কনভার্ট করা হয়। অর্থাৎ 1 ক্যালোরি সমান আমরা 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্গো, অথবা 1 ক্যালোরি সমান 4.2 জুল। দ্যাট মিন আমরা এই এককগুলোর মানগুলো আমরা মনে রাখতে পারবো। এরপরে রয়েছে 1 বিটিইউ। আমরা জানি যে 1 বিটিইউ সমান কত ক্যালোরি? 1 বিটিইউ সমান 252 ক্যালোরি। 1 বিটিইউ সমান 252 ক্যালোরি, অথবা এটাকে আমরা কি করতে পারি, ক্যালোরিকেও আমরা কি 252 ক্যালোরি আমরা জুলে কনভার্ট করতে পারি 4.2 জুল, অথবা আমরা এটাকে আর্গোতে কনভার্ট করতে পারলে 10 টু দি পাওয়ার 7 আর্গো। মানে একটা থেকে আরেকটাতে আমরা কনভার্ট করতে পারি আমাদের নিজেদের মতো করে, যদি মানগুলো আমরা জানতে পারি। এই হচ্ছে আমাদের ক্যালোরি। তাহলে 1 ক্যালোরি থেকে আমরা জুলে নিয়ে গেলাম, আর্গোতে নিয়ে গেলাম, এরপরে হচ্ছে 1 বিটিইউতে ক্যালোরি, জুল, আর্গো। দেন আমরা লাস্ট স্টেপে যাব হচ্ছে 1 বিটিইউ। লাস্ট স্টেপ না, এটা হচ্ছে লাস্ট স্টেজ, বিটিইউ। 1 বিটিইউ সমান জানি আমরা 778 পাউন্ড ফিট পাউন্ড আর কি, ফিট পাউন্ড। এই যে এটা 778 1 বিটিইউ সমান হচ্ছে 778 ফিট পাউন্ড। একক কনভার্ট খুবই ইম্পর্টেন্ট থার্মোডাইনামিক সাবজেক্টের জন্য। তো আমরা জানি যে 1 জুল, যদি আমি এখানে দেখি 1 জুল সমান আমরা জানি যে 427 কেজি। আচ্ছা, এটাতে অনেকগুলো রয়েছে, আচ্ছা এগুলো আমাদের না করলেও হবে, প্রমাণটা লাগবে না। জাস্ট এইটুকু মনে রাখো যে 1 জুল সমান 4200 জুল কিলো ক্যালোরি। 4200 জুল কিলো ক্যালোরি, অর্থাৎ জুলকে আমাদের 1000 দ্বারা যদি আমরা ভাগ করি, আমরা তো জানি যে হচ্ছে এই যে এদিকে দেখো, এটাকে কনভার্ট করবো আমরা। 1 ক্যালোরি সমান আমরা জানি যে 1 কিলো ক্যালোরি। ধরো 1 কিলো ক্যালোরি সমান জানি যে 4.2 কিলো ক্যালোরি, 4 কিলো জুল। তো আমি চাচ্ছি যে এইটাকে ওই পাশে পার করে দেই, তাহলে 1 ক্যালোরি সমান 4.2 কিলো জুল। তো 1 এটা হচ্ছে আমাদের, এটা যদি আমি গুণ করে দেই বা এটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই, আচ্ছা এটাকে আমি রেখে দেব 1 জুল, যেহেতু এটা 1 জুল, এটা এই পাশে পার করে দিলে যাক 4200টাকে গুণ করে দিবা, গুণ করে দিলে তোমাদের আর কি এই মানটা চলে আসবে আর কি। তো এই হচ্ছে আমাদের মূলত যে বিষয়। এরপরে রয়েছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র যে রয়েছে, এটা সীমাবদ্ধতা রয়েছে। সীমাবদ্ধতাগুলো হচ্ছে, এটি শক্তি প্রবাহের দিক সুনির্দিষ্ট করে কখনোই বলা হয়নি। শক্তি একরূপ হতে অন্য রূপে স্থানান্তরের সীমাবদ্ধতা আছে, কিন্তু এই সূত্রে এটা সুনির্দিষ্টতা নাই। ক্লাসিয়াসের একটা স্টেটমেন্ট ছিল, এই স্টেটমেন্টটা হচ্ছে, এরকম একটি ইঞ্জিন তৈরি করা অসম্ভব
যাহা বাহির থেকে কাজ গ্রহণ ব্যতিরেকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রা কোনো বস্তু হতে তাপ গ্রহণ করে উচ্চ তাপমাত্রা বস্তুতে তাপ স্থানান্তর করতে পারে, সরবরাহ করতে পারে। এরকম কখনোই অসম্ভব। অর্থাৎ কোনো বস্তু একটা নিম্ন তাপমাত্রায় রয়েছে, কোনো যান্ত্রিক কোনো কিছু ইনস্ট্রুমেন্ট প্রয়োগ না করে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রার তাপ সরবরাহ করা কখনোই সম্ভব নয়। এটা হচ্ছে ক্লাসিয়াসের স্টেটমেন্ট। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় যে সূত্রটা রয়েছে, জানো যে দ্বিতীয় সূত্রটা হচ্ছে কি আমাদের ক্লাসিয়াসের মতে বাইরের কোনো কারকের সাহায্যে ব্যতিরেকে, যেটা আমরা একটু আগে বললাম যে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রা তাপ স্থানান্তর করা সম্ভব না, এটা হচ্ছে ক্লাসিয়াসের সূত্র বা এটাকে বলা হয় তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তার লর্ডস ক্যালভিনের মতো এরকম একটি ইঞ্জিন তৈরি করা অসম্ভব যাহা একটি নির্দিষ্ট থার্মাল রিজার্ভার হতে তাপ সংগ্রহ করে কাজ উৎপন্ন করে। আচ্ছা, এরপরে হচ্ছে তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র, সেটা ইম্পর্টেন্ট। পরম শূন্য তাপমাত্রায় বিশুদ্ধ বস্তুর এন্ট্রপি শূন্য হয়। পরম শূন্য তাপমাত্রায় বিশুদ্ধ বস্তুর এন্ট্রপি কি হয়? শূন্য হয়, পরম শূন্য তাপমাত্রায়। এরপরে রয়েছে এনথালপি, এটা গেল এন্ট্রপি। তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র, পরম শূন্য তাপমাত্রায় কোনো বস্তুর তাপমাত্রা যদি বিশুদ্ধ বস্তুর এন্ট্রপি শূন্য হয়, এন্ট্রপি শূন্য হয়। আর এনথালপির বিষয়টা, আচ্ছা, এনথালপি কাকে বলা হয়? এনথালপি হচ্ছে কোন সিস্টেমের অন্তর্নিহিত শক্তি ও কৃত কাজের যোগফলকে, কোন বস্তুর অন্তর্নিহিত শক্তি এবং কৃত কাজের যোগফলকে সাধারণত এনথালপি বলা হয়। একে মোট তাপও বলা হয়। তো এনথালপির বিষয়টা আমরা এখানে দেখব প্রমাণ সহকারে। এন্ট্রপি কাকে বলে? কোন বস্তুতে তাপ দিলে এর কণা সময়ের মধ্যে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, একে মূলত বলা হয় এন্ট্রপি। কোন বস্তুতে যখন আমরা তাপ দিব তখন এর ভিতরে তাপের জন্য বিশৃঙ্খলার সৃষ্টি হয়, এই বিশৃঙ্খলাকে মূলত বলা হয় এন্ট্রপি। এরপরে রয়েছে আমাদের কিছু থিওরিটিক্যাল পার্ট, অ্যান্ড লাস্ট আমরা এই প্রমাণটা দিয়ে শেষ করে দিব। থিওরিটিক্যাল পার্টটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর সূত্র রয়েছে। অ্যাভোগাড্রোর সূত্র আমরা জানি যে একই তাপমাত্রা ও চাপে সম আয়তনের মৌলিক এবং যৌগিক সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। এই সূত্র থেকে পরীক্ষা করলে আমরা প্রমাণ করতে পারবো। অর্থাৎ ভি সমানুপাতিক এন, যা গ্যাসের ও তাপমাত্রা স্থির থাকে। এন গ্যাসের মোল সংখ্যা, ভি হচ্ছে এন মোল সংখ্যার গ্যাসের আয়তন। জুলের একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে আদর্শ গ্যাসের অন্তর্নিহিত শক্তি পরিবর্তনের তাপমাত্রার পরিবর্তনের সমানুপাতিক। থার্মোডাইনামিক্স কাকে বলে? আমরা জানি যে থার্মো হচ্ছে তাপ এবং ডাইনামিক্স হচ্ছে গতিবিজ্ঞান, অর্থাৎ থার্মোডাইনামিক্স হলো তাপগতিবিজ্ঞান। প্রকৌশল বিজ্ঞানের যে শাখায় তাপ ও যান্ত্রিক শক্তি সম্পর্কের সম্বন্ধে আলোচনা করা হয় তাকে সাধারণত তাপগতিবিজ্ঞান বলা হয়। থার্মোডাইনামিক্সের বিভিন্ন প্রপার্টিস রয়েছে। প্রপার্টিসগুলো কাকে বলা হয়? সিস্টেমের ভৌত অবস্থা বর্ণনা করতে এবং সিস্টেমকে বিশ্লেষণ করতে যে সকল রাশি প্রয়োজন হয় তাদেরকে থার্মোডাইনামিক্স প্রপার্টিস বলে। অন্যভাবে থার্মোডাইনামিক্স প্রক্রিয়া চলাকালে যে সকল রাশি প্রসেসের সাথে পরিবর্তনশীল নয়, শুধুমাত্র ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেজে উপর নির্ভর করে, তাদেরকে থার্মোডাইনামিক্স প্রপার্টিস বলা হয়। থার্মোডাইনামিক্স প্রপার্টিস সাধারণত দুই প্রকার হয়, একটা ইন্টারনাল প্রপার্টিস আর একটা হচ্ছে এক্সটার্নাল প্রপার্টিস। ইন্টারনাল প্রপার্টিসগুলো হচ্ছে বেগ, ঘনত্ব, তাপমাত্রা ও চাপ। আর এক্সটেন্সিভ প্রপার্টিস হচ্ছে মোট আয়তন, মোট ভর এবং মোট শক্তি। মোট আয়তন আর টোটাল ভলিউম, মোট কাজ, মোট তাপ বা টোটাল তাপমাত্রা, হিট অ্যান্ড মোট ভর, এটা হচ্ছে মোট অ্যান্ড টোটাল মাস, মোট শক্তি। ইন্টেন্সিটিভ হচ্ছে কোনগুলো? যে পদার্থগুলোর রাশি একটি সিস্টেমে একই রকম থাকে না এবং আলাদাভাবে প্রত্যেক যোগফল সিস্টেমের মোট রাশির সমান হয় না, তাকে ইনটেনসিভ প্রপার্টিস বলা হয়। আচ্ছা, থার্মোডাইনামিক্স গেল। থার্মোডাইনামিক্সের চারটি প্রয়োগ ক্ষেত্র যদি নাম বলে তাহলে বলবা যে আইসি ইঞ্জিন হয়, সিস্টেম পাওয়ার প্ল্যান্ট হয়, রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তাপগতিবিদ্যার চারটি সূত্র রয়েছে পড়লাম। একটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও শূন্য সূত্র বলা হয়, যা থার্মোডাইনামিক্স দ্বারা শরীরে জ্বর মাপা হয়। তাপগতিবিদ্যার যে উদাহরণগুলো রয়েছে, যে প্রথম সূত্র কোথায় ব্যবহার করা হয়? গ্যাসের তাপ প্রয়োগ করলে এর আয়তন বৃদ্ধি পায়, ফলে কাজ পাওয়া যায় এবং গ্যাসের অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি পায়। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এক টুকরো বরফ ও উত্তপ্ত লোহা বলকে সংস্পর্শে রাখা হলে তাপ লোহার বল হতে বরফে গিয়ে বরফকে গলিয়ে দিবে। তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র হচ্ছে, এর বাস্তব কোনো উদাহরণ নেই,
হ্যাঁ, তাপগতিবিদ্যার শূন্য সূত্র হচ্ছে থার্মোমিটার যে তাপ মাপা হয় এটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্য সূত্র দিয়ে করা হয়। আর এটা গেল। এরপর হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম বাউন্ডারি সারাউন্ডিং বলতে কি বোঝায়? থার্মোডাইনামিক সিস্টেম হচ্ছে কোনো নির্দিষ্ট এলাকা বা জায়গায় যেখানে থার্মোডাইনামিক্স প্রক্রিয়া সংগঠিত হতে পারে তাকে থার্মোডাইনামিক সিস্টেম বা আবেষ্টনী বলা হয়। যে বদ্ধ রেখা সাহায্যে আবেষ্টনী প্রকাশ করা হয়, যে বদ্ধ রেখার সাহায্যে আবেষ্টনীকে প্রকাশ করা হয় তাকে সাধারণত বাউন্ডারি অর সীমানা বলা হয়। সারাউন্ডিং বা পারিপার্শ্বিক সিস্টেমের বাহিরের অবস্থায় হচ্ছে পারিপার্শ্বিক বা সারাউন্ডেড বলা হয়। এরপরে আচ্ছা, আমাদের থিওরিটিক্যাল যে অংশটা আছে সেটা হচ্ছে রিভার্সেবল এন্ড ইররিভার্সেবল প্রক্রিয়ার প্রসেস। রিভার্সেবল প্রক্রিয়া এবং এটাকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলা হয়, ইরিভার্সেবল বা অপ্রত্যাবর্তী প্রত্যাবর্তী বলা হয়। এটা তোমরা ছকের মাধ্যমে পড়ে নিবা। এইটা তোমাদের সাধারণত মেকালজি বইয়ে রয়েছে। মেকালজি বইয়ের হচ্ছে এটা মেকালজি বইয়ে রয়েছে থিওরি পার্ট 183 পেজে। তাপ ও তাপমাত্রার মধ্যে সম্পর্কটা পড়বা। সুপ্ত তাপ অনুভূত তাপের মধ্যে পার্থক্য আছে। আদর্শ গ্যাস বলতে কি বোঝায় 4টি উদাহরণ দাও। অ্যান্ড লাস্ট যে রয়েছে এমন একটি আমাদের প্রমাণ, এই প্রমাণগুলো করব। দেন আমরা আগামীকালকে হচ্ছে এই যে মেকালজি বইয়ের এই অংশগুলোর আমরা প্রমাণগুলো দেখব বিভিন্ন প্রকার সাইকেলে পিভি এবং টিএস ডায়াগ্রামগুলোর উপরে। তো সর্বশেষ যে বিষয়টা রয়েছে সেটা আমরা হচ্ছে করে আমাদের আজকের ক্লাসটা এন্ড করে দেব। এখানে দেখো জাস্ট এই জায়গাটা তোমাদের দেখতে হবে যে দেখাও যে সিবি অপেক্ষা বড় এবং দেখাও যে সি অথবা বলছে এটা সিপি মাইনাস সিবি ইজুকাল টু আর। তো এই জায়গায় স্থির আয়তন, এটা হচ্ছে স্থির আয়তনের সূত্র হচ্ছে কি এইটা। তো এটা হচ্ছে আমাদের ইন্টারনাল এনার্জি, এটা হচ্ছে কাজ, এটা হচ্ছে তাপ। অর্থাৎ কোনো একটা বস্তুতে স্থির অবস্থায় স্থির যখন আয়তন অর্থাৎ কনস্ট্যান্ট ভলিউম যখন থাকে, ভলিউম হচ্ছে কনস্ট্যান্ট, তখন কি হবে স্থির ভলিউমে কোনো বস্তুতে তাপ প্রয়োগ করলে এর ইন্টারনাল শক্তি এবং কাজ দুইটা থাকে। এর ইন্টারনাল তাপ প্রয়োগ করলে এম এটার ভর রয়েছে অ্যান্ড সিভি হচ্ছে কনস্ট্যান্ট মান, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। যেহেতু আমাদের ভলিউম কনস্ট্যান্ট, এর মানে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রাটা বাদ দিতে হবে। দেন ইন্টারনাল এনার্জি রয়েছে, ইন্টারনাল এনার্জি প্লাস হচ্ছে এটা হচ্ছে যেহেতু ওয়ার্ক আবর্তনী স্থির আয়তন, আয়তন বাড়ে না, আয়তন যদি না বাড়ে তাহলে এর কাজ হবে না, তখন হচ্ছে এটা জিরো। তার মানে হচ্ছে আমাদের ইন্টারনাল এনার্জি ইজুকাল টু এমসিভি, সি হচ্ছে কি ভলিউম কনস্ট্যান্ট, T2 মাইনাস T1। এরপরে রয়েছে স্থির চাপ বা কনস্ট্যান্ট প্রেসার। স্থির চাপ বা কনস্ট্যান্ট প্রেসার হচ্ছে কি কনস্ট্যান্ট। এটা হচ্ছে ডিকিউ হচ্ছে তাপ ইজ ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি ইন্টু ওয়ার্ক। এখন এই জায়গায় আমাদের কি কাজ হয়, এমসিবি কনস্ট্যান্ট চাপ, তার মানে এমসিপি, আর এখানে কনস্ট্যান্ট ভলিউম ছিল এমসিভি। তো সিপি T2 মাইনাস T1 ইজ ইকুয়াল টু টিইউ প্লাস হচ্ছে পি ডেল ভি, আয়তনের পরিবর্তন হয়ে যায়। এমসিপি T2 মাইনাস T1, এই যে এইটা আমরা জানি যে ডিইউ, এই যে ডিইউ এর মান পাইছি এমসিভি T2 মাইনাস T1, এখানে বসে দেয় এমসিভি T2 মাইনাস T1, আর এখানে হচ্ছে পি আর ডেল ভির হচ্ছে কি তোমাদের আয়তনের পরিবর্তন এম ইন্টু আর ইন্টু T2 মাইনাস T1। তো এখান থেকে এই যে এম যদি কমন নাও, এম কমন নিলে এম কাটা যাবে, আর এখানে সি এই যে টি আর এই টি যদি কমন নাও কাটা যাবে। তার মানে এখানে থাকবে হচ্ছে জাস্ট কি এই যে আর থাকবে কি আর, এখানে সিভি প্লাস হচ্ছে আর এখানে সিপি। তো আমাকে বলছে যে সিপি মাইনাস এই সিবিটাকে যদি পার করে দেই, সিপি এই যে সিভিটা পার করে দিব, সিভি ইজ ইকুয়াল টু আর, যা আমাদের প্রমাণিত অবস্থা বোঝায়। তো আমাদের যে
ক্লাসটা হলো আজকে মোটামুটি তোমাদের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল। বেসিক ক্লাসটা অনেক বড়, এন্ড হচ্ছে এর পরবর্তীতে আমরা আরেকটা বেসিকের উপরে ক্লাস নিব। এই বেসিক ক্লাসটাতে তোমরা অন্যান্য বিষয়গুলো জানতে পারবে, দেন আমাদের ম্যাথে চলে যাব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকবে। আসসালামু আলাইকুম।